প্রিডনেস্ট্রোভিয়া কি? এটি একটি ছোট অঞ্চল যা 90 এর দশকের শুরুতে মলদোভা থেকে বিচ্ছিন্ন হয়েছে। বিশ্ব সম্প্রদায় এখনও এই অঞ্চলটিকে মলদোভা হিসেবেই মনে করে, কিন্তু মলদোভা এটি নিয়ন্ত্রণ করে না। 92 সালে এখানে এমনকি একটি যুদ্ধ হয়েছিল যাতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন থেকে এখানে রাশিয়ান সেনাবাহিনী রয়েছে। সবকিছুই প্রিডনেস্ট্রোভিয়াকে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যান্য গরম পয়েন্টগুলোর সাথে তুলনা করার দিকে নিয়ে যাচ্ছে। ডনবাস, কারাবাখ, আবখাজিয়া এবং দক্ষিণ ওসেতিয়া। কিন্তু আজ আমি বলবো কেন প্রিডনেস্ট্রোভিয়া পুরোপুরি এমন নয়। আমি ইউরোপকে খুব ভালোবাসি, হ্যাঁ, তাদের সংস্কৃতি আমার খুব পছন্দ। এই পর্বে আমরা দাম সম্পর্কে জানব। সস্তা, খুব সস্তা গ্যাসের কথা ধরে এখানে বিদেশিরা কেন আসে। আমরা সোভিয়েত ইউনিয়নকে দেখতে চাই এবং এখানে কিভাবে সোভিয়েত উত্তরাধিকারকে রক্ষা করা হয়। এটি তেরাসপোলে লেনিনের একটি বিশাল স্মৃতিস্তম্ভ, আর এই ইলিচের মাথা শুধু বিশাল। সোভিয়েতের খাবারের দোকানে দুপুরের খাবার খেয়ে আমি সেই রকেটগুলো দেখতে যাব যেগুলো সংবাদে পারমাণবিক বোমা বলা হয়েছিল। গাড়িটি গুলি লেগেছে মালবাহী গাড়ির দেহে এবং এটি মাটিতে চলে গেছে। আমরা সেই খনিগুলোতেও যাব যেখানে সাপোসলি এই বোমাগুলো লুকিয়ে রাখা হয়েছিল এবং তারপর আমরা সেই স্থানগুলো দেখব যেখানে সত্যিই যুদ্ধের কার্যক্রম চলছিল। আমরা নিশ্চিত হব যে প্রিডনেস্ট্রোভিয়ায় মলদোভিয়ান মুদ্রা গ্রহণ করা হয় না। এমনকি মলদোভা নামের দোকানে গিয়েও আমরা সাবেক সোভিয়েত ইউনিয়নের একসময়ের সেরা পার্কগুলোর একটি দেখতে যাব। স্থানীয় ক্লাবগুলোতে একটু সময় কাটাবো। তেরাসপোলে শেরিফের খেলা দেখতে যাব যারা সম্প্রতি রিয়াল মাদ্রিদকে হারিয়েছে এবং শহরের সৈকতে পুলিশের ফাঁদে পড়ব। এই ঝোঁক থেকে পুলিশ ঢুকে পড়ল। আজ আমরা জানব গড প্রিডনেস্ট্রোভিয়ানের কতটি নাগরিকত্ব রয়েছে এবং কেন প্রিডনেস্ট্রোভিয়ার মানুষ মলদোভায় চলে যায়। জানব কিশিনেভে শুধু রুশ ভাষা জানলে তাদের কেমন জীবন কাটছে এবং মলদোভিয়ার রাজধানীতে তাদের কি কি বিষয় অবাক করে। ম্যাকডোনাল্ডস ওখানে পারাপাপাপাম। চ্যানেলে সাবস্ক্রাইব করতে না। চলুন যাই। যখন মলদোভা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পথে এগিয়ে গেছে, তখন অস্বীকৃত পিএমআরের নেতৃত্ব রাশিয়ার সাথে একীকরণের দিকে মনোনিবেশ করেছে। রাশিয়ান পতাকাকে তাদের দ্বিতীয় রাষ্ট্র পতাকা হিসেবে অনুমোদন করেছে। শর্ত সাপেক্ষে এই অঞ্চলের সীমান্ত ডনেস্ট্রো নদীর উপর দিয়ে চলে। তিরাসপোলের কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে বাম তীর এবং সরকারি কিশিনেভের নিয়ন্ত্রণে ডান তীর। মানচিত্রে আমরা তাকে বাম দিকে দেখি কারণ ডনেস্ট্রো দক্ষিণে মানচিত্রের নিচের দিকে প্রবাহিত হচ্ছে। তাই আবার বলছি, প্রিডনেস্ট্রোভ হল ডনেস্ট্রের বাম তীর আর মলদোভা ও এর রাজধানী কিশিনেভ হল ডান তীর। আমি প্রায়ই এভাবে ডাকব, তাই মনে রাখবেন। গুরুতর বিষয় হল সীমান্ত ডনেস্ট্রের ঠিক উপর দিয়ে চলে না এবং উভয় পক্ষের মধ্যে সংঘাত রয়েছে। অন্য তীরে কিছু এলাকা আছে। এটি উদাহরণস্বরূপ দুবোসারস্কি জেলা। এখানে অনেকগুলো গ্রাম কিশিনেভের অধীনে এবং বাকি মলদোভার সাথে সংযুক্ত। এটি একটি ছোট ফেরি পারাপার। এখানে বিপরীতভাবে বেন্দারি শহরটি ডান তীরে অবস্থিত, কিন্তু এটি প্রিডনেস্ট্রোভিয়ার নিয়ন্ত্রণে। এছাড়াও শহরের একটি অংশ পুরোপুরি মলদোভা নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে একটি এনক্লেভ। বেন্দার থেকে সেভারনির মাইক্রো ডিস্ট্রিক্টে যেতে হলে প্রথমে প্রিডনেস্ট্রোভিয়া থেকে বেরিয়ে মলদোভিয়ার ভার্নিসা গ্রাম দিয়ে যেতে হবে। এই স্থগিত অবস্থা শহরের এই এলাকার জীবনযাত্রাকে কার্যত স্থবির করে দিয়েছে। বৃহৎ শিল্প এলাকা পরিত্যক্ত এবং কিছু জায়গায় এটি একটি আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। আর বাড়িগুলো যদিও পুরোপুরি নয় কিন্তু খালি হয়ে গেছে। এই দোকানটি মনে হচ্ছে 2 বছর ধরে বন্ধ। আর প্রিডনেস্ট্রোভিয়ার সীমানায় এই ভবনটিও শেষ করার মতো কেউ নেই। ডনেস্ট্রের তীরে শহরের অবস্থানের কারণে বেন্দার্সে সবচেয়ে কঠোর লড়াইগুলো হয়েছে। ডনেস্ট্রের উপর এই সেতু এবং সেতুর অন্য পাশে এই আর্টটি মনে রাখবেন। এখন আমার গাড়ির জানালা থেকে তারা কেমন দেখাচ্ছে। সেই সময় থেকে এখানে গুলি চলেনি এবং 3 বছরে একটি পুরো প্রজন্ম বেড়ে উঠেছে যারা যুদ্ধ দেখেনি, আর চেকপোস্টগুলোর সাথে তারা অনেক আগে থেকেই অভ্যস্ত হয়ে গেছে। এখন সেতুগুলো প্রিডনেস্ট্রোভিয়া ও রাশিয়ার রোমে আনানো হয়েছে, আর পাশে বিশাল বেন্দার দুর্গটি পুনর্নির্মাণ করে একটি পর্যটন কেন্দ্র বানানো হয়েছে। এটি এক সময় রাশিয়ানরা তুর্কিদের কাছ থেকে দখল করেছিল। এই আর্টটিও রাশিয়ার সেই যুদ্ধগুলোর বিজয়ের প্রতি উৎসর্গীকৃত। বেন্দার্স 8 শতকে ইতিমধ্যেই একটি প্রাণবন্ত স্থান ছিল। ডনেস্ট্রো কেমন দেখাচ্ছে? এখন গাড়িগুলো নদীতে ধোয়া হচ্ছে। এটি আমি 9 শতকের একটি সেলে তৈরি ক্যাফেতে। এটি অন্যান্য দুর্গগুলোর সাথে ভূগর্ভস্থ টানেলের একটি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত। কোনো দুর্গ নেই, তাই বলা যায় বিপজ্জনক। তাহলে ভিতরে ঢুকতে পারি, তাই না? এখানে আসুন তাহলে। আমার জন্য হ্যাঁ। বেন্দারের কেন্দ্রে খুব কম পথচারী দেখা যায়, কিন্তু এখন এটি পরিষ্কার এবং বিশেষভাবে দেখতে সুন্দর।
নতুন পাথরের রাস্তা এবং চুম্বনের জন্য স্থান সহ বেঞ্চগুলি কোন বাড়ি এবং সোভিয়েত স্টাইলের সাইনবোর্ডের সাথে পাশাপাশি রয়েছে। অগ্নি নির্বাপকদের স্মৃতিস্তম্ভ ইঙ্গিত স্থাপন করা হয়েছে। তাহলে প্রথম ছিল অগ্নি নির্বাপক গাড়ি উড়ানো। এটি তিরাসপোল প্রিডনেস্ট্রোভিয়ার প্রধান শহর। মলদাভিয়ার আইন অনুযায়ী আমি এটিকে রাজধানী বলতে পারি না, যদিও প্রিডনেস্ট্রোভিয়ার লোকেরা অবশ্যই এটিকে তাই বলে। এখানে সবকিছু রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের কথা মনে করিয়ে দেয়। পার্কের নাম, গাড়ির উপর লেখা, আইসক্রিমের দোকানের উপর রিবন এবং এমনকি হাতে তৈরি স্মৃতিস্তম্ভগুলো। সম্ভবত পিটার যুগ থেকে, যদি আমি ভুল না হই। তাহলে দেখুন যেন কিছুই লাগানো হয়নি, অর্থাৎ এটি সোজা পার্ক থেকে বের হচ্ছে, একদম ঠিক অপ্রয়োজনীয়। এদিকে প্রধান রাস্তায় বেন্ডারের তুলনায় অনেক যুবক রয়েছে। এখানে তারা কাচের ক্যাফেতে ঘুরে বেড়াচ্ছে এবং বসে আছে। এখানে একটি হাতে তৈরি স্যানিটাইজার হাস্যকরভাবে দাঁড়িয়ে আছে। মহান পিতৃযুদ্ধে এবং প্রিডনেস্ট্রোভিয়ার সংঘাতে নিহতদের স্মৃতিস্তম্ভ শহরের কেন্দ্রীয় স্কোয়ারে অবস্থিত। এখানে একটি ট্যাঙ্ক, এখানে চিরন্তন অগ্নি এবং এখানে একটি অর্থোডক্স ক্যাটেল। পাড়ের পাশে ক্যাথরিন দ্বিতীয়ের একটি নতুন স্মৃতিস্তম্ভ রয়েছে, আর রাস্তার অপর পাশে শুভরভের মূর্তি। এর উপরে তিনটি অন্যান্য অস্বীকৃত রাষ্ট্রের পতাকা উঠছে। তারা সবাই প্রিডনেস্ট্রোভিয়ার সাথে একে অপরকে স্বীকৃতি দিয়েছে। রাশিয়ার পতাকা প্রিডনেস্ট্রোভিয়ার পতাকার পাশে থাকে। সবচেয়ে সম্মানজনক স্থানে রয়েছে লেনিনের মূর্তি। এখান থেকেই স্থানীয় জাদুঘর থেকে ছোট ভ্রমণ শুরু হয়। এটি লেনিনের স্মৃতিস্তম্ভের একটি সঠিক কপি, যা বার্লিনে স্থাপন করা হয়েছিল। সেটা আরও বড় ছিল। বার্লিনের সেই স্মৃতিস্তম্ভটি নেই, তবে এখানে রক্ষিত। আমি পর্বটিকে ইতিহাসের পাঠে পরিণত করতে চাই না, কিন্তু তিরাসপোলের ভ্রমণটি রাশিয়ার সম্পর্কে একটি বড় গল্প। এটি 1803-1806 সালে ক্যাথরিন দ্বিতীয়ের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে শহরের মর্যাদা পেয়েছিল। এটি খেরসন প্রদেশের অংশ ছিল এবং রাশিয়ান সাম্রাজ্যের শেষ সময় পর্যন্ত এভাবেই ছিল। তিরাসপোল খেরসন প্রদেশের একটি অংশ ছিল এবং আমাদের শহরের প্রতীকে আপনাদের এটি দেখানো হয়েছে। সেখানে একটি অংশে খেরসন প্রদেশের প্রতীক দেখা যায় নিচে। এখানে আছে দাঁতা, দুর্গের প্রাচীর এবং আমাদের শহর তিরাসপোলের প্রতীক। তিরাসপোলে শহরটি একটি গুরুত্বপূর্ণ রাশিয়ান সামরিক কেন্দ্র ছিল। চিহ্নগুলি পুনঃস্থাপন হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ এই তিরাসপোল দুর্গটি আবাসিক বাড়ির মাঝখানে অবস্থিত। তাহলে এখানে থেকে তুর্ক এবং বান্দেরস্কায় দুর্গের দিকে এমন ধরনের গোলা উঠছিল। কিন্তু আমি একটি প্রদর্শনীতে গিয়েছিলাম। এই অঞ্চলে কখনোই বিরক্তিকর ছিল না রাশিয়ার আগমনের আগে। ছোট প্রিডনেস্ট্রোভিয়ার মানচিত্রে দশকের ইতিহাসের আবিষ্কারগুলি চিহ্নিত। এখানে মমথের অবশেষ ও প্রাচীন কোষের জাতির জীবনের চিহ্ন আছে। দেখছেন, পাথরের বেদি এখনো এমনভাবে বলা হয়। তিরাসপোলে উদাহরণস্বরূপ ক্রিমের তুলনায় পশ্চিমা আবাস বুকিং সার্ভিসগুলো কাজ করে। নিরীহতা ও কৌতূহল থেকে আমি এরবন্দে বাড়ি ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রথমবারেই প্রতারকদের হাতে পড়লাম। সংক্ষেপে আমরা লিবনিকতা 5-1 নম্বরে পৌঁছেছি। এটি একটি ব্যক্তিগত বাড়ি হয়ে উঠল, যা কখনোই এরবন্দতে আবাস ভাড়া দেয়নি। এখন আমরা অন্য আবাস খুঁজতে বের হচ্ছি। বাড়ির জন্য টাকা ফেরত পেয়েছি। তিরাসপোলবাসীরা হাসল এবং পুরনোভাবে আমার জন্য বাড়ি খুঁজে দিল। স্থানীয় সাইটে একসাথে কয়েকটি সস্তা অ্যাপার্টমেন্ট। যখন আমরা খুঁজছিলাম, আমি দোকানের দামে অবাক হলাম। দেখুন, রস 9 রুবল, বিয়ার 10, কাস্তো একদম, আর এই শক্তিশালী বার্দার 4-9 রুবল। একটি 3 রুমের অ্যাপার্টমেন্ট এবং প্রসূতি হাসপাতালের দিকে মাত্র $1-5 ভাড়া পড়ল। জানালার দৃষ্টিতে এবং উঠোনে বিশেষ কিছু বোঝা যায় না। টুনি কোন দেশে আছে? প্রিডনেস্ট্রোভিয়ার রুবল তো বিশ্বের কোনো দেশে গ্রহণ করা হয় না। এখানে এটা কিনতে হবে, কারণ ডলার এবং মলদোভিয়ান লেই কেবল পেট্রোল পাম্পে গ্রহণ করা হয়। ক্যামেরা দেখি কাছে সবাই টেনশন হয়ে গেল। এটার জন্য শাস্তি হতে পারে। কোভেরি মুছে ফেল, কারণ এটা তো বাথরুম। আর কি, আপনার ভাড়া নেওয়ার অধিকার নেই। এটা এমনই। আর কি, এটা তো নিশ্চিত কোন এক আইনের অধীনে সংবিধানে না। আমি যেন ঠিক তথ্য জানি। এটি পরবর্তীতে আসবে। আমরা রুবলে একটি সোভিয়েত খাবারের দোকানে ঢুকলাম। এখানের পরিবেশ পর্যটকদের জন্য, স্থানীয়রাও এখানে দুপুর খান। দামগুলো বেশি না, পাইনিয়ার বা অক্টোব্রিয়ান হওয়া উচিত। আমি সবকিছু একসাথে ঠিক করে নেব। প্রবেশদ্বারে লেনিন এবং প্রিডনেস্ট্রোভিয়ার পতাকা, ভিতরে সোভিয়েত পতাকা এবং ক্রেমলিনের ছবি, এবং এটি ইউক্রেনীয় ভাষায় লেখা এবং টেলিভিশনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির শুয়ের সাথে কোনোভাবেই সংঘর্ষে নেই। মেডিকেল মাস্কেও সের্প এবং মৌলত। এটা কি অতিথি? হ্যাঁ, বিকিনি। শেলফে সোভিয়েত প্রযুক্তি, ব্রেলে সোভিয়েত পত্রিকার সংখ্যা।
হ্যাঁ, এবং মেনুতেও সবকিছু বেশ সোশ্যালিস্ট স্টাইলে। দামগুলো দেখুন, 5, 6, 7 রুবল। সত্যি পাশে চিপস কনসার্ভও আছে। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না এবং মাংসের বলের সাথে পাস্তা নিলাম। ওহ, কত সুস্বাদু! এখন এটা হয়তো হাস্যকর মনে হতে পারে, কিন্তু 2000 সালের মাঝামাঝি সময় দনেস্ত্রের পরিবেশ ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। মিডিয়া গম্ভীরভাবে দাবি করছিল যে প্রিডনেস্ট্রোভে পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছে। এটি সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় মলদোভিয়ান নিউজ সাইটগুলির একটি স্ক্রিনশট, যা ইন্টারপোলের উদ্ধৃতি দিয়ে দাবি করছে যে প্রিডনেস্ট্রোভ সব সন্ত্রাসী সংগঠনকে অস্ত্র সরবরাহ করছে এবং আল কায়েদার যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়াও এটি বিশাল পরিমাণে অস্ত্র, বনবিধ্বংসী অস্ত্র সহ পারমাণবিক অস্ত্র সংরক্ষণ করছে। এটি একটি জনপ্রিয় এবং বর্তমান সময়ের রাশিয়ান প্রকাশনার একটি নিবন্ধ, যা ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে দাবি করছে যে 3-8টি আলাজান ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই ময়লা পারমাণবিক বোমায় রূপান্তরিত হয়েছে। এমন কথা বলা সত্যিই ভয়ঙ্কর। আর আমি তো সেখানে যাচ্ছি যেখানে এই গ্রাহক বিরোধী আলাজান ক্ষেপণাস্ত্রগুলো রাখা আছে, তাও আবার একদম মলিন বৃষ্টির আবহাওয়ায়। দূর থেকে দেখতেই ভয়ঙ্কর লাগে যখন দিগন্তে রহস্যময় যন্ত্রপাতি নিয়ে লাল বলগুলো দেখা দেয়। বাঁশের কাঁটা তারে তো পুরোপুরি লাল তারা। কিন্তু স্টেশনের কর্মী সঙ্গে সঙ্গে আশ্বস্ত করেন, প্রথমত প্রিডনেস্ট্রোভে একমাত্র পারমাণবিক অস্ত্র তার কথায় তা হল পুরনো কামানের গুলি যা দুর্গে রয়েছে। দ্বিতীয়ত এমন অনেক ক্ষেপণাস্ত্র স্টেশন মলদোভাতেও রয়েছে। দুর্গে থাকলে বলা যায়, কিন্তু সেখানে তারা গুলি খুঁজে পেয়েছে। তারা হয়তো ভাবছিল যে পারমাণবিক অস্ত্রের কথা তুমি বলছো, হ্যাঁ সেখানে অনেক কিছু আছে, কিন্তু আমরা সেখানে যাব না। এটা হবে আমাদের রাডার স্টেশন MRF মাঝ। প্রযোজনা কার্যক্রম 300 কিলোমিটার। বিশেষজ্ঞরা সন্দেহ করছেন সাধারণ ক্ষেপণাস্ত্র থেকে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব, কিন্তু এমন ক্ষেপণাস্ত্রের আঘাতে দুর্ঘটনাও ঘটেছে। তবুও মজা নেই। কোলহোজের গ্যারেজ গাড়ির পেট ফাটিয়ে দিয়েছে। ছাদও। এটি রাতের সময় ছিল এবং এটি একটি ট্রাকের পেট ফাটিয়ে দিয়েছিল এবং মাটিতে চলে গিয়েছিল। এখানে আগে অনেক মানুষ কাজ করত। কিশিনেভ এবং ওডেসার সঙ্গে সহযোগিতা করে তারা খারাপ আবহাওয়া ধ্বংস করছিল ফসল রক্ষা করতে। আলাজান ক্ষেপণাস্ত্রগুলো বিস্ফোরণে একটি পদার্থ ছড়িয়ে দিত যা বৃষ্টির মতো কণাগুলোকে মাটিতে পড়তে বাধ্য করত। এই সময়গুলোকে দুঃখের সঙ্গে মনে করা হয়। যন্ত্রপাতির মধ্যে মূলত ব্যবহৃত হয় একটি কিপিয়াতিলনি এবং একটি ডিস্ক ফোন। চিসিনাও বিমানবন্দরের সাথে সরাসরি সংযোগ রয়েছে এবং সোভিয়েত সময় ছিল। শিশুদের দল যন্ত্রপাতি সময় পরিবর্তিত। ইতালিয়া শুধু স্বপ্ন দেখা হয়। এটা নিশ্চিত, তবে দেব না, আমরা এটা ছেড়ে দেব না। শোনা যাচ্ছে প্রিডনেস্ট্রোভে পরমাণু বোমাগুলো পরিত্যক্ত খনিতে রাখা ছিল তেরাসপোলের কাছে। আমরা সেখানে যাব। কাদা, জলাবদ্ধতা এবং ঝোপঝাড়ে পরিত্যক্ত সোভিয়েত ভবন এবং পুরাতন ধর্মাবলম্বীদের গির্জার পাশ দিয়ে প্রবেশের আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার কাছে একটি কম্পাস আছে এবং জরুরি পরিস্থিতিতে বের হওয়ার উপায় কিভাবে খুঁজতে হয়, কারণ আমরা 5 কিলোমিটার দীর্ঘ একটি ল্যাবিরিন্থে প্রবেশ করতে যাচ্ছি। অবশ্যই আপনি যা খুশি তা লুকিয়ে রাখতে পারেন। আমি নিশ্চিত হবে কেউ তো জানতেই হবে যে আপনি মাটির নিচে নামছেন, যাতে সতর্কতা শুরু করতে পারু। যদি কেউ না আসে তারা তোমাকে খুঁজতে শুরু করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ে ফেদর কম্পাস কাজ করছে। সোভিয়েত সময় খনিটি কাজ করত এবং এখানে নির্মাণের পাথর উত্তোলন করা হতো। কিছু জায়গায় ছাদের উচ্চতা 3 তলায় পৌঁছায়। দেওয়ালে কমিউনিস্ট লেখাগুলো আছে এবং তীরগুলো বের হওয়ার দিকে নির্দেশ করছে, কিন্তু কেউ যেন পুরনো রেকর্ডিং টেপটি খুলে ফেলেছে রুকি ঢেরক এর গানগুলো দিয়ে, যাতে লেনের মাধ্যমে ফিরে যাওয়ার পথ খুঁজে পায়। চারপাশে কিছু অদ্ভুত ব্যাগ এবং বাক্স। পোড়া ছাদটি বাক্যের স্বাধীনতার জন্য একটি দেয়াল হিসেবে কাজ করে, আর এই ছাদটি স্থানীয় যুবকদের একটি বিশেষ ইনস্টলেশন যারা খনিতে আড্ডা দিতে ভালোবাসে। ছাদ থেকে জল একটি স্ফটিকের মতো পরিষ্কার জলাবদ্ধতায় পড়ছে। পাশে মেঝেতে একটি অদ্ভুত গাদা রয়েছে যা নিখুঁত ছাঁচের তৈরি, এবং ঠিক তখনই একটি গভীর কুড়েতে আকাশ থেকে পড়ে যাওয়া একটি কুকুর তার মৃত্যু খুঁজে পেল। এখানে কুয়েতি খোঁড়া হয়েছিল। আমরা খনির কাছে পৌঁছাতে পেরেছি। খনিতে পৌঁছাতে পেরেছি। খনি শ্রমিকদের জন্য একটি বায়ু চলাচল খাঁক করেছি। বাতাস বের। কোনো পারমাণবিক বোমা না পেয়ে আমরা সময়টাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিলাম। নির্যাতন করার সিদ্ধান্ত নিলাম। নীরব নির্যাতন। আমরা দাঁড়িয়ে থাকবো কেউ কথা বলে। উপহার।
সংক্ষেপে আলো নিভিয়ে দিচ্ছি, চুপ থাকছি। আর নীরবতার নির্যাতন। সাধারণ জীবনে খুব কমই তুমি সম্পূর্ণ নীরবতা এবং সম্পূর্ণ অন্ধকারে থাকো। আচ্ছা, কখনোই না। বৃষ্টি থামছে না, জলাবদ্ধতা আরো গভীর হচ্ছে। আমি প্রিডনেস্ট্রোভের গভীরে ঢুকছি। এখানে এমনকি গ্রামগুলোতেও সোভিয়েত নেতাদের অনেক স্মৃতিস্তম্ভ রয়েছে। এটি দর্জিনস্কি, আর এখানে অস্বাভাবিক অনুপাতের লেনিন। লেনিনের মাথা কেউ যেন ভেঙে ফেলেছে। মূর্তিকার যিনি মাথাটি পুনরুদ্ধার করেছিলেন তিনি একটু অনুপাত নিয়ে ভুল করেছিলেন। তুমি দেখছো মাথাটি শরীরের একটু বড় এবং নেতা খুব ভয়ঙ্কর। তিনি আসলে প্রিডনেস্ট্রোভবাসীদের মলদোভা প্রতি ঘৃণা নিয়ে ভাবা কঠিন যখন তারা নিজেদের দোকানগুলোকে মলদোভা বলেই ডাকে, যদিও মলদোভিয়ান মুদ্রা গ্রহণ করা হয় না। মেয়েমি কি বলছে? তুমি দ্রুত পালিয়ে গেছ। শুধু ভালোভাবে বলেন। রাস্তায় আমরা মলদোভিয়ার মিশরীয় পিরামিডের সমকক্ষের পাশ দিয়ে যাচ্ছি। মানুষদের সমাহিত করা হয়েছে 1000 বছর আগে। পাথর বেড়া তৈরি, এমন একটি পবিত্র বলে মনে করা হতো, আর কুরগানের শীর্ষ হলো আকাশের দিকে যাওয়ার সূচনা। পিরামিড একটি পিরামিড শুধু মলদোভিয়ার সমভূমিতে। আমরা পতাকা এবং রেট্রো বাসের ভিড়ে একটি জেলা কেন্দ্রে যাচ্ছি। তারপর আমরা দনেস্ট্রের তীরে একটি শান্ত গ্রামে পৌঁছাই, যা একসময় সোভিয়েত ইউনিয়নের পুরো অঞ্চলে আলোড়ন সৃষ্টি করেছিল। রোদিনা পার্কের জন্য ধন্যবাদ। রোদিনা এমনভাবে নয় যে রোদিনা, বরং সেখানে লেখা আছে দিমিত্রি কিভিলোভিচ রোদিনা। তিনি রাশিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। রাশিয়ানদের রোদিনা প্রথমে তার বাগানে পার্কের একটি মডেল তৈরি করেছিল এবং নিশ্চিত হয়ে গিয়ে যে সবকিছু দারুণ হবে, সে কর্তৃপক্ষের কাছে যায়। ভয় পেত না বিতর্কে। কিন্তু তিনি পার্টির নেতৃত্বকে দেখালেন। তারা পার্কের মাঝখানে একটি টিলা তৈরি করার প্রস্তাব দিল, যা কমিউনিজমের টিলা নামে পরিচিত হবে। তিনি বলছেন এটা সঠিক ধারণা নয়। রোদিনার একটি নিজস্ব ধারণা ছিল। 3টি উপাদান: বাজু, জল এবং কংক্রিট, যা পাথরের চেয়ে সস্তা ছিল, এবং এটি ভাস্কর্যগুলিকে একটি নির্দিষ্ট সোভিয়েত আকর্ষণ দিত। এটি খুবই উষ্ণ। সোভিয়েত মানদণ্ডে এই ব্যক্তির নাম মলদোভিয়ান নাম ওরিকা। দৃশ্যে যখন এখানে এই গুহায় ছায়া পড়ে, তখন মেয়েটির উপর উজ্জ্বল সূর্যের আলো পড়ে। তার মুখ, তার স্তন, সবকিছু আলোকিত হয় এবং সে সত্যি একটি সোনালী, আসল সোনালী মেয়ে মনে হয়। কবির স্বপ্ন, উষ্ণ নারী। কিছু রচনায় দর্শকরা লিখতে চিনতে পারেন। এখানে তিনি তার স্ত্রীর সাথে একটি বেঞ্চে শুয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন বলে মনে করা হচ্ছে। এখানে তার প্রোফাইল দেখা যাচ্ছে। তাহলে নাক দেখছেন। 1982 সালে সোভিয়েত ইউনিয়নের 1600 কি পার্ট ভিডিও নিচে উপস্থাপন করা হয়েছিল। রোদিনা উপকরণ, তবে কমিশনের সময় আসেনি। দুঃখিত, সময় শেষ। তিনি বলছেন, শুধু দেখুন, আমার কিছুই দরকার নেই। পরের দিন তিনি ভিডিও নিচে এলেন এবং তার পার্কটি ঠিক কেন্দ্রে দাঁড়িয়েছিল। তখন কয়েকটি পার্ক জিতেছিল। এটি মস্কোর গোর্কির পার্ক। সেখানে কি আছে? এটি পার্কগুলোর পার্ক। দোমোডেদোভস্কি পার্ক, লেনিনগ্রাদের পার্ক এবং মলদোভিয়ার একটি ছোট গ্রামে চমরুচে পার্ক। তিনি প্রথম স্থানীয় সোনালী পদক পেয়েছেন। বৃষ্টির পরেও পার্কে আরও বেশি জল থাকা উচিত। জল ছাড়া এমন দেখায় না যেমন হওয়া উচিত। কংক্রিটের ভেঙে যাওয়ার কারণে এবং জল ধরে রাখতে না পারায় জলাশয়গুলো খালি। লেবেদিনীর বাড়ি খালি আছে। রাজহাঁসগুলো আসত, আমরা হোলটি তৈরি করব। রোদিনা সংস্কৃতি বাড়ির ক্ষেত্রেও হাত দিয়েছে। তিনি পাক, সবার ব্যাংক এবং বিশাল লেনিনের সাথে মিলে আমাদেরকে কোনো এক সোভিয়েত শহরে নিয়ে যাচ্ছেন। আপনি কি একমত নন? রাজধানীর কেন্দ্রে এমন একটি প্রাসাদ দেখতে ভালো লাগবে। গ্রামের জন্য এটি পুরোপুরি অপ্রাসঙ্গিক। আমি যা অবাক করল তা হল সাংস্কৃতিক কেন্দ্রটি পরিত্যক্ত নয়। মেঝেগুলো পরিষ্কার, স্যানিটাইজার আছে, আর বাচ্চারা রিহার্সাল করছে মলদোভিয়ান লোকসঙ্গীতের তালে। এই বৃষ্টির দিনটি আমি তিরাসপোলে কাটাব, আমার প্রিয় কাজগুলো করে, কফি খেয়ে ঘুমাতে এবং ভালো আবহাওয়ার অপেক্ষা করতে। তিরাসপোলের কেন্দ্রে একটি নদীর সৈকত আছে। ভালো আবহাওয়ায় মানুষের সংখ্যা অনেক। মানুষরা মেঘলা পানির এবং খুব বিপজ্জনক স্রোতের মধ্যেও সাঁতার কাটছে। প্রতি বছর ডনেস্ট্রে দশকের পর দশক মানুষ ডুবে মারা যায়। এমন একটি ঘটনা সাক্ষী আমি নিজেও হয়েছি। আমি আর দুঃখের কথা বলবো না। বিচে আনন্দের সঙ্গীত বাজছে।
ছেলেরা গিটার নিয়ে ভলোদিমির সরাকে গাইছে আর জাহাজ থেকে আবার মলদোভিয়ান গান বাজছে। এটি গুরমেটদের জন্য একটি উৎসব। 3টি মলদোভিয়ান চমৎকার মদ প্রিমোলদোভানা পলিয়ানাটি সাজিয়ে দাও। এখানে প্রায় বিনামূল্যে ঠান্ডা বিয়ার খাওয়ার ইচ্ছে হচ্ছে আর মেঘলা জলে ডুব দেওয়ারও। তাহলে এখানে সবচেয়ে বেশি মানুষ ডুবে যায় বলাই বাহুল্য। বেশি ভারী, তোমাকে তো স্রোত নিয়ে যেতে পারছে না। এটা যেন উপসাগরের জল, একই রকম মেঘলা, কিন্তু এখানে তো স্রোতও আছে। এটা তো সাঁতার কাঁটার পুলের মতো নয়। জানো, আমাদের পুলে রাসায়নিক আছে আর এখানে প্রাকৃতিক পণ্য। 40-এর দশকে প্রথমে প্রাকৃতিক পণ্য ফেলা হয়, এরপর কিশিনেভ ভালোভাবেই নর্দমার জল ফেলে এবং এখানে তিরাসপোলে মজাদার। মলদোভা থেকে প্রিডনেস্ট্রোভিজ ছুটির জন্য পর্যটকদের উপহার, যেখানে কোথাও পরিষ্কারকরণ ব্যবস্থা নেই এবং জল সরাসরি ডনেস্ট্রে প্রবাহিত হচ্ছে। সৈকতে বাকি থাকা বৈধ বিনোদনের মধ্যে গাছপালার সঙ্গে কথা বলা। দেখো, সে জলে সংকুচিত হয়ে যাচ্ছে আর তারপর আবার প্রসারিত হয়ে যায়। অবৈধ বিনোদনের মধ্যে প্রিডনেস্ট্রোভিয়ান পুলিশ সঙ্গে যোগাযোগ, যারা এখানে মদ্যপানের শখের লোকদের পেশাদারিভাবে ধরছে। এই ঝোঁক থেকে পুলিশ এসে পড়ল, সবাইকে প্রোটোকল ধরিয়ে দিল, গ্রেপ্তার করলো, নিয়ে গেল। তাহলে প্রিডনেস্ট্রোভিতে সৈকতে মদ্যপান করা যাবে না। এটা আসলে কিশিনেভের মতোই। মলদোভা থেকে আসার পর আইন শৃঙ্খলা রক্ষাকারীরা 1 ঘন্টা আমাদের সঙ্গে কথা বলল, জিজ্ঞাসা করে। আমরা আলোকিত হয়েছি, আমরা বিশ্বাস পুনরুদ্ধার করেছি, আমরা অনুশোচনা করেছি, আমরা আর এটা করব না। জেনিয়া অনেক বছর ধরে কিশিনেভ তিরাসপোল লুটে কাজ করছে এবং অনেক কিছু দেখেছে। মোটামুটি প্রিডনেস্ট্রোভিরা কিশিনেভে কাজ, পড়াশোনা বা মলদোভিয়ান ডকুমেন্টস করার জন্য যায়। কে যায়, কোন জাতি এবং মূলত কোথায়? তিরাসপোল থেকে কিশিনেভে কে যাচ্ছে, কিশিনেভ থেকে তিরাসপোলে কে যাচ্ছে? এখানে পরিবার, বাচ্চারা থাকে। কেউ বিয়ে করেছে, কেউ পড়াশোনার পর এখানে থেকেই গেছে এবং তারা বাবা মায়ের কাছে যায়। মানে বাবা মা তিরাসপোলে আর বাচ্চারা কিশিনেভে? হ্যাঁ, খুব অনেক। পেনশন পাওয়ার জন্য আর্কাইভ থেকে কিছু ডকুমেন্ট পেতে হবে। এখানে মানুষ আছে যারা দূতাবাসে যায়। তিরাসপোলে মলদোভা থেকে মূলত পর্যটক হিসেবে যায়। আরও গুজব আছে যে তিরাসপোলে কিশিনেভের তুলনায় বেশি মুক্ত মেয়ে আছে। মলদোভিয়ানরা কেন তিরাসপোলে যায়? মলদোভিয়ানরা কেন যায়? অথবা অতিথি হতে আসে, অথবা কেউ মেয়ের সাথে পরিচিত হতে আসে। এটা জনপ্রিয় বিষয়। ও, এমন কিছু মুহূর্ত আছে সেখানে ইন্টারনেটে পরিচিত হয়েছিল, তার সাথে পরিচিত হতে যাচ্ছে। প্যান্ডেমিক আগে আসলে অনেক বিদেশি ছিল, সোজা দলে দলে এসে স্টেশনে টিকিট কিনত। 1-0-1-2 জনের দল গিয়েছিলাম, সেখানে 2-3 দিন ছিলাম। যারা বিদেশি হিসেবে গিয়েছিল তারা বেশিরভাগই বলেছিল, আমরা সোভিয়েত ইউনিয়ন দেখতে চাই, এটা একটাই। এবং আমাদের মলদোভিয়ানরাও, যারা অনেক দিন ধরে তিরাসপোলে আছে, তারা তো আসলে সেখানে যায়নি। যদিও তিরাসপোল অবশ্যই পরিবর্তিত হচ্ছে, তবুও কিশিনেভের সাথে শেষ সম্পর্কটা রয়ে গেছে। যখন আমাদের মলদোভিয়ানরা তিরাসপোলে আসে, তখন তারা মনে করে বা পরে যেন অতীতে ফিরে গেছে। কিশিনেভ এবং তিরাসপোলের বাসিন্দাদের মধ্যে যে প্যাকেটগুলো বিনিময় হয়, সেটা আলাদা মজার বিষয়। একজন পুরুষ, সম্ভবত 6-0 বছর বয়সী, একটি প্যাকেট দিচ্ছে আর তার মধ্যে আছে পুরনো পত্রিকা। এগুলো পুরনো পত্রিকা এবং আমি স্বাভাবিকভাবেই প্রশ্ন করি। আমি দেখলাম যে এটা কিছু নিষিদ্ধ নয়, আর আমি বলি, আপনি কেন পুরনো সংবাদপত্রগুলো দিচ্ছেন ওইখানে? এটার তথ্য যাতে সেখানে আত্মীয়রা পড়তে পারে। তিনি বলছেন, না, আমরা এভাবে যোগাযোগ করি আর আমি এটা দিচ্ছি। তারা এখন আত্মীয়রা চুলা জ্বালাতে চায় এবং এইভাবে এটাই সব। এমন একটি ঘটনা ঘটেছিল যখন একটি যুবক দম্পতি আমার কাছে এসেছিল, তারা হাসছিল প্যান্ডেমিক সময় অবশ্যই, এবং তাকে এমন 5-0 টাকার স্নান। তারা তিরাসপোলে প্রতি কিলোগ্রাম করে কিছু পাঠাতে চেয়েছিল। কি সেখানে কি ময়দা ছিল আমি আসলে চেষ্টা করিনি, অথবা কিছু অন্য কিছু, কিন্তু আমি যাদের জানি সবাই যারা তখন কাজ করছিল, সবাই অস্বীকার করেছে। এইভাবে তারা এই প্যাকেটের ময়দা তারা দিয়েছে কিনা সেটা এখনো একটি রহস্য। তিরাসপোলে সন্ধ্যায় ঘুরে বেড়ানো আসলে খুবই সস্তা। চলুন সিনেমা হলটা নিয়ে কথা বলি।
টিকিটের দাম 2 ইউরোর একটু বেশি এবং এখানে 3টি ভালো হলো আছে এবং সেগুলো সেরা হলিউডের সিনেমা দেখায়। রাশিয়ায় নিষেধাজ্ঞার কারণে ব্যাকম্যান দেখানো হয়নি, কিন্তু আমি তিরাসপোলে প্রিমিয়ারে গিয়েছিলাম। আমরা খারাপ ছেলে ছিলাম, হয়তো এখন ভালো মানুষ হওয়ার সময় এসেছে। এবং হলের মধ্যে অফিসিয়ালি দোকানের প্যাকেট নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়, আর 5 রুবলে কফি কিনতে পারেন একটি যন্ত্র থেকে, যা অবশ্যই গ্রাহকদের রুমানিয়ান ভাষায় কথা বলে। দোকানে দাম বিশেষভাবে আলাদা নয়, মলদাভিয়া বা ইউক্রেন থেকে, তবুও বেশিরভাগ পণ্য সেখান থেকে আসে। এবং এখানে প্রিডনেস্ট্রোভে উৎপাদিত মদ সত্যিই খুব সস্তা। যেমন 5 বছরের পুরনো কনিয়াকের বোতল দাম একটু বেশি 3 ইউরো, আর সাধারণ মদ আরও 2 গুণ সস্তা। এবং শহরের ঠিক কেন্দ্রে একটি ক্যাফে আছে, ক্যালিয়ান। 8 রুবল কফি, 1-2 আর চা তো একদমই। 4-7 রুবল। আমরা কাগজে বিল নিয়ে সন্ধ্যায় তিরাসপোলে একটু ঘুরতে বের হচ্ছি। আমি 2টি বিপজ্জনক জিনিস লক্ষ্য করেছি: ফোয়ারা যেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হতে পারে এবং রোলার ড্রোম যেখানে গলা ভাঙতে পারে। নতুন পার্কে মানুষ হাঁস এবং কবুতরকে খাওয়াচ্ছে এবং তিরাসপোলের দুর্গের মডেলের পাশে ছবি তুলছে। সোজা কেন্দ্রে সিসার ক্যাফের পাশে আবখাজিয়া এবং দক্ষিণ ওসেতিয়ার প্রতিনিধিত্ব। মন্ত্রক ভবনের উপরে রাশিয়ার পতাকা। সবকিছুই সিরিলিক অক্ষরে মলদোভিয়ান লেখাসমূহ এবং সোভিয়েত সময়ের থেকে সংরক্ষিত মলদোভিয়ান দোকানের নামগুলোর সাথে পাশাপাশি রয়েছে। উদাহরণস্বরূপ থেম হলো সময়। এখন রিপাবলিকের প্রাসাদ থেকে কিছু মানুষ বের হচ্ছে একটি কনসার্ট থেকে, আর এটা সেই বাড়ি যেখানে গ্রিগরি কোর্দোস্কির সদর দপ্তর ছিল এবং সেই বিখ্যাত মদ তৈরির কারখানার দোকান। লেনিন রাস্তায় পার হচ্ছি এবং শহরের প্রশাসন ও প্রিডনেস্ট্রোভের প্রধান কোম্পানি শেরিফের দারুণ অফিস দেখতে পাচ্ছি। দানের ঝর্ণাটি তৈরিতেও টাকা খরচ হয়েছিল। গ্রীষ্মে রিসোর্টের পরিবেশ থাকে। নেস্টারের উপর সেতুর পাশে মাছ ধরতে থাকা একজন আমার সাথে পুরোপুরি একমত। ক্লাব এবং কারাওকেতে দাম কিশিনেভের তুলনায় 3 গুণ কম। তিরাসপোলে স্থানীয় যুবকদের জন্য জায়গা কম। এটা সাশা। সে বিনোদনের জন্য ইউক্রেন এবং মলদোভা যায়। সে চলে যেত, তার বেশিরভাগ পরিচিতরা করেছে, এখনো সুযোগ নেই। ক্রিমে এবং মলদোভায়। আমি ইউক্রেনে শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে যাই, হ্যাঁ, মানে আমার পরিবারের সাথে। এটা সম্ভবত সমুদ্রে পোশাক পরা মেপলে মলদোভিয়ার সাথে একই টিসিনের। এছাড়াও একটি বিনোদন ইনস্টিটিউট আছে অথবা চিকিৎসার। 8-0 দুঃখজনকভাবে প্রিডনেস্ট্রোভ থেকে চলে গেছে, কারণ আমাদের এখানে খুব কম উন্নত অবকাঠামো আছে, মানে দুঃখজনকভাবে মানুষদের জন্য উপার্জনের সুযোগ নেই। মানে আমি নিজেও চলে যেতাম, কিন্তু দুঃখজনকভাবে পরিস্থিতি আমাকে এখানে থাকতে বাধ্য করছে। অবশ্যই আমি ইউরোপকে খুব ভালোবাসি, তাদের সংস্কৃতি আমার খুব পছন্দ। আমি সেখানেই চলে যেতে চেয়েছিলাম। আমি একটি পলি সেন্টারে কাজ করি। এখন আমি সিনিয়র স্পেশালিস্ট ইউনিভার্সাল নই। আমার একজন স্বামী আছেন যিনি দুঃখজনকভাবে প্রিডনেস্ট্রোভে উপযুক্ত বেতন খুঁজে পাচ্ছেন না এবং জার্মানিতে কাজ করতে যান। প্রিডনেস্ট্রোভে সে কি নিয়ে গর্বিত, এই প্রশ্নে সাশা কিছুক্ষণ ভাবছে। স্থানীয় রং। আমাদের সবাই খুব উষ্ণ, বন্ধুত্বপূর্ণ। সবসময় সাহায্য চাওয়ার সুযোগ পাওয়া যায় এবং আসলে আমাদের এখানে খুব সবুজ। আমি আগে অন্য শহরেও গিয়েছি। আমি বলতে চাই এখানে খুব পরিষ্কার। আমরা ভালো আতিথেয়তা দিতে পারি। শহর মানুষকে রানায় না, বরং মানুষ শহরকে রানায়। একটি পাসপোর্ট নিয়ে জীবনযাপন করা কঠিন। মানে আমরা বিএসসি নয়, একটি স্বীকৃত রাষ্ট্র। 3-0 বছর। এবং আমি খুবই চাই যে আমার দাদি দাদা অবশেষে সেই মুহূর্তটি দেখুক যখন তিনি আমাদের স্বীকৃতি দেবেন। কঠিন অবশ্যই, হ্যাঁ। এর জন্য পরবর্তীতে অন্যান্য পাসপোর্ট তৈরি করা হয়, যাতে অন্তত কোথাও বের হওয়ার সুযোগ থাকে, যেমন আমাদের মুদ্রার সাথে। হ্যাঁ, মানে পাসপোর্ট এবং মুদ্রা একই রকম। মানে এটা অস্বীকৃত, কিন্তু তবুও অন্তত মলদোভায় যেতে পারি। যারা তাদের জন্মভূমি প্রিডনেস্ট্রোভিয়া ছেড়ে গেছে, তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে আমি আবার কিশিনেভে যাচ্ছি, কিন্তু আগে আমি গাড়িটি সব বাকি রুবল দিয়ে ভরিয়ে নেব। এগুলো আমার আর দরকার হবে না। এখানে জ্বালানি সবসময় 5% মতো সস্তা। দয়া করে 208 নম্বরে পঞ্চম। তিনি তিরাসপোল থেকে কিশিনেভে চলে এসেছেন, এখানে স্ট্যান্ড আপ কমেডিয়ান রেডিও উপস্থাপক হিসেবে গড়ছেন। এমন একটি অপারেশন আছে আমি জেনেছি, যার নাম হাইমেনোপ্লাস্টি। এটা তখন হয় যখন মেয়েদের সার্জারির মাধ্যমে কুমারিত্ব পুনরুদ্ধার করা হয়।
এটা খুব অদ্ভুত একটি অপারেশন। এটা সম্পর্কে আমাকে একটি মেয়ে বলেছিল। হ্যাঁ, আমি তার কাছে প্রথম। এই মাসে আসলে আমাকে এখানে কাজ করতে ডাকল। আমি মজার কাজ করতাম, প্রথমে কিছু লিখতাম শখ হিসেবে, যারা প্রিডনেস্ট্রোভিয়া থেকে আগে এসেছিল। তাদের মধ্যে একজন বন্ধু আমাকে এখানে কাজ করতে ডাকল। আমি বললাম হ্যাঁ, কেন নয়, কারণ আমি বুঝতে পারছিলাম আমি ইতিমধ্যে শেষ করতে চলেছি। তখন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে ছিলাম, নিশ্চিত হব না প্রোগ্রামার হিসেবে, কারণ তুমি জানো এটা কেমন কাজ। দারুণ কাজ অনেক, কিন্তু টাকা নেই, দরকার নেই। আমি সৃজনশীলতায় কাজ করতে চাই, আর তাই আমি এখানে চলে এসেছি টেলিভিশনে একটি রুশ ভাষার প্রকল্পে লেখক হিসেবে কাজ করতে। এবং তাই এখানে আমার ভালো লাগছে। এখানে এই ক্ষেত্রে কিছু করার জন্য সত্যিই তিরাসপোলের চেয়ে বেশি সুযোগ আছে, কারণ সেখানে মোটামুটি টাকা কম, এবং টেলিভিশনে কিছু করার জন্য তো আমি কোনো সুযোগ দেখতে পাচ্ছি না। প্রিডনেস্ট্রোভি দিমা আইটি নিয়ে পড়াশোনা করছিল, কিন্তু শেষে সে মজার কাজ করতে আগ্রহী হয়ে উঠল, তাকে চলে যেতে হলো। তখন আমি ভর্তি হলাম এবং ভাবলাম, আমি একটা গল্প শুনেছি যে ছেলেরা তিরাসপোল থেকে কাজ করছে, দূর থেকে $3000 করছে, সবকিছু যা করতে হবে সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি $3000 শুনছি এবং আমি ভাবছিলাম দূর থেকে কাজ করা যায়, কারণ স্থানীয় কোম্পানি আছে ইউরোপের জন্য কাজ করতে। প্রিডনেস্ট্রিয়ায় থাকতে, যেখানে সেই সময়ে দামগুলো ছিল, সেখানে সবকিছুই সস্তা, সস্তা গ্যাস। ডিমার বেশিরভাগ বন্ধুদেরও তিরাসপোল থেকে চলে গেছে, কিন্তু সবাই নয়। আর যদি তোমার বন্ধুদের কথা বলি, তাদের মধ্যে কত শতাংশ চলে গেছে এবং তারা মূলত কোথায় যাচ্ছে? তাহলে আমি বলছিলাম যে আমার একজন বন্ধু আছে যার সাথে আমি সব সময় যোগাযোগ করি, সে একাই রয়ে গেছে। হ্যাঁ, পরিচিত কেউ হতে পারে। তাহলে আমি ক্লাসমেটসে দেখি যে আমি কিছু কিছু লোককে দেখি যারা ইউরোপে আছে, মানে কিছু শতাংশ মানুষ ইউরোপে, সেখানে কয়েকজন। রাশিয়ায় যথেষ্ট পরিমাণে মানুষ আছে, মানে মূলত কোথাও চলে গেছে। অবশ্যই যারা রয়ে গেছে তাদের মধ্যে কিছু লোক আছে যাদের সম্ভবত যাওয়ার সুযোগ ছিল না, এবং এরকম লোকদের চিকিৎসা করে, কিন্তু মূলত তারা বা তো রাশিয়ায় চলে যায় বা আবার মলদোভায় চলে যায়, অথবা আরো দূরে কিছু, এবং আরো ইউরোপীয় দেশগুলোর। তুমি বলছো মনে হচ্ছে তাদের যাওয়ার সুযোগ ছিল না, কিছুটা আলোচনা করা হয় না, সবারই চলে যেতে ইচ্ছে করে। তো বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ, মানে যদি বাস্তবভাবে বলি তো এটা পরিষ্কার যে তোমার সেখানে সুযোগগুলো সবসময় সীমাবদ্ধ। ইউলিয়াও ট্রান্সনিস্ট্রিয়া থেকে এসেছেন। কিশিনেভের ট্রাফিক জ্যাম তার জন্য অদ্ভুত। জ্যাম আমি পছন্দ করি। বুঝতে চেষ্টা করছি কিভাবে জ্যাম। হ্যাঁ, বিষয়টা যেটার সাথে অভ্যস্ত হতে পারিনি। তিরাসপোলে কখনো হয় না, কখনোই। নিম্ন বেতনের কারণে তিরাসপোলে জুলির পেশার কাজ খুঁজে পাওয়া সম্ভব হয়নি। কিশিনেভে অনেক বেশি উপার্জন করা সম্ভব। আমি পেশায় একজন পরিচালক। আমি প্রিডনেস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমাদের একটি বিশ্ববিদ্যালয় আছে, মূলত সরকারি প্রতিষ্ঠান, কিছু সাংস্কৃতিক কেন্দ্র মানে কালচারাল হাউস, নাট্য থিয়েটার, এবং সব খুবই কম, বেতন খুবই কম। মানে এটা কোথাও প্রায় হয়তো আচ্ছা মানে $50 হয়তো সর্বোত্তম মাসে আমি 5000 রুবল পেতাম। এখানে মানে 1112 আমি পাচ্ছি। আমি সবসময় বুঝতে পারি না যখন জুলিয়া কিশিনেভে যে বিষয়গুলোতে অবাক হয় সেগুলো নিয়ে মজা করে, কিন্তু মনে হচ্ছে এমনকি শপিং সেন্টারের পার্কিংও তাকে সত্যি অবাক করে। মলে পার্কিংয়ে প্রথমবার তোর কেমন লাগছে? ওয়াও, দারুণ। হাঁটতে পারো, কফি খেতে পারো, পার্কিং পারো। আর এই এলাকা তিরাসপোলের কেমন? যখন আমরা পার্কিং করছি তখন তিরাসপোল থেকে তার এক বন্ধু লিখেছে এখনই সেনাবাহিনীতে যোগ দিতে গেছে, প্রিডনেস্ট্রোভিয়াতে নিয়োগ চলছে। ঠিক লিখেছে। আমি সত্যি অপেক্ষা কর, কিন্তু এটা কি সেনা নিযোগ? সে আগে সেনাবাহিনীতে ছিল না। তুই তো সামরিক অফিসে কেন গিয়েছিলি? আমি সেনাবাহিনীতে যাচ্ছি। সবাই তিরাসপোল থেকে আসে এবং মলে আসে। কিভাবে দেখা যাবে কোনো দর্শনীয় স্থান, বিশ্রাম নেওয়া, জিনিসপত্র কেনা, ম্যাকডোনাল্ডসে খাওয়া। তিরাসপোলে আসলে মূলত বড় শপিং সেন্টার নেই, কোনো ফ্র্যাঞ্চাইজিও নেই, কারণ কেউ অস্বীকৃত রাষ্ট্রে ফ্র্যাঞ্চাইজি খুলতে পারে না, যেমন কিয়েভের মতো ম্যাকডোনাল্ডস বা স্টারবাকস। মানে সেখানে এটা কখনোই হবে না। ইউলিয়া বলছে প্রিডনেস্ট্রোভিয়ার মানুষ এখনো আধুনিক প্রযুক্তির সাথে অভ্যস্ত হয়নি। তখন ম্যাকডোনাল্ডসের ট্যাবলেটে ভাষা পরিবর্তনের সুইচ বিভ্রান্ত হয়ে পড়ছে। এখানে কি লেখা? চাও কি চালিয়ে যেতে? হ্যাঁ, এবং অনেকেই তো এমনকি মৌলিকভাবে বুঝতে পারে না এটা কিভাবে করা হয়। কেন নয়? আর কি পার হয়েছে? সবাই তিরাসপোলে
কিশিনেভে কেন আসে? ঘাটে এসো, ঘুরতে, ম্যাকডোনাল্ডসে খেতে, জিনিসপত্র কিনতে। আমি আমার স্কুলের সময়গুলো মনে করি। আমাদের স্কুলে আয়োজন করা হতো ভ্রমণ। তাহলে আমরা চিড়িয়াখানায়, ম্যাকডোনাল্ডসে ভ্রমণে যাচ্ছি এবং বিমানবন্দরে, আমাদের বিমানবন্দরে নিয়ে আসা হতো শুধু দেখতে। কেমন দারুণ মনে হয়। ওয়াও, বিমানবন্দর, এখানে বিমান উড়ে। আমার একজন পরিচিত আছে যে এসকেলেটরে নামতে ভয় পায়। সে মনে করে কিছু একটা ঘটতে পারে। তো সংক্ষেপে বললে, এটা আসলে মানুষের মধ্যে এক ধরনের প্যানিক ভয়। তাহলে তারা লিফটে চড়তে ভয় পায় কারণ তারা আটকে পড়ার ভয় পায়। সে এসকেলেটরে চড়তে ভয় পায় কারণ সে কখনোই এতে চড়েনি। গতকাল ঘুমিয়েছিলাম, দেখি এটা নেই। হ্যালো, এটি সচেতন দৃষ্টি পিএমআর জীবনের একটি ব্লগ, যাদের জন্য যারা প্রিডনেস্ট্রোভিয়া থেকে দূরে বাস করে এবং এই অঞ্চলের সম্পর্কে বেশ অস্পষ্ট ধারণা রয়েছে, তাদের মতে পিএমআর হলো সোভিয়েত ইউনিয়নের এক ধরনের দিক। তো এটা তেমন নয়, নিশ্চিত করতে চাই। এটা উদাহরণস্বরূপ, আমি ভিকান্তাতে একটি পোস্ট পেয়েছি, ক্লাব নম্বর 19, শনিবার 2-4 অক্টোবর, শিবারি পার্টি। আমরা আপনাদের শিবারি, জাপানি যৌন বাধার শিল্প, আত্মজ্ঞান এবং নিজের অনুভূতি ও আবেগের উপর অভ্যন্তরীণ মনোযোগের জন্য একটি কর্মশালায় আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে সোভিয়েত ইউনিয়নে কি এমন কিছু ছিল? শিবারির উপর কর্মশালা। এখন শুধু এই দারুণ বাক্যটিতে মনোযোগ দিন। আমার মনে হয় এটা দারুণ শোনাচ্ছে, পরিষ্কার, ধ্বনিগতভাবে। প্রিডনেস্ট্রোভিয়া শিবারি নিয়ে একটি কর্মশালা। প্রিডনেস্ট্রোভিয়া শিবারি নিয়ে একটি কর্মশালা। এটা জিনিয়াস আমার মতে। এটি ডিমার শো থেকে একটি অংশ প্রিডনেস্ট্রোভিয়ার বিষয়গুলো নিয়ে মজা করছে। সে নিশ্চিত করছে প্রিডনেস্ট্রো লোকদের স্থানীয়তা নিয়ে সব মজার বিষয়গুলো সত্যি। কোকাকোলা আছে? হ্যাঁ, দেখেছি, কয়েকবার দেখেছি। কোকাকোলা আছে। এটা একটা রসিকতা যা আমি ম্যাকডোনাল্ডসের রসিকতা হিসেবে নিয়েছিলাম। এটা রসিকতা নয়। হ্যাঁ, কিন্তু এটা আসলে সত্যি। তারা কেন টেরাস পোলে ম্যাকডোনাল্ডস খুলছে না, এর পেছনে কি কারণ? তারা জানে না, আমাদের বাজারে আসতে চায় না, টেরাস পোলের প্রতিযোগিতা নিতে ভয় পায়। হয়তো তারা ভাবছে তারা প্রতিযোগিতা টানতে পারবে না। আসলে তাদের সেখানে কিছুই নেই। এবং মজার বিষয় হলো, আমাদের সেখানে মূলত রাশিয়ান টেলিভিশন চ্যানেলগুলোই রয়েছে। মানে তুমি এবং বিজ্ঞাপন বেশিরভাগই রাশিয়ান, এবং তুমি পুরো শৈশব ধরে ম্যাকডোনাল্ডস দেখছো। টাম পাপাপাপাম। এটা কি? কোথায়? দেখাও। এটা আমাকে দাও। এই আলু, হায় আলু এভাবে খাওয়া হয়। এই আলুর জন্য ক্ষুধা। তাহলে স্বাভাবিকভাবেই আমি বাড়িয়ে না বলেই 2-0 বছর আগে কিশিনিউতে চলে এসেছি এবং ম্যাগ আক্রমণ করছে। তাহলে আমি বুঝতে পারি আপনার জন্য এটা ছোটবেলা থেকেই স্বাভাবিক। এটা আপনার কাছে আছে। আপনি সেখানে একটি রেস্তোরাঁর পাশ দিয়ে গেছেন কিছু একটা। আর ছেলেরা তাকে বিমানবন্দরে নিয়ে যাবে, কিছু একটা খুঁজে পাবে যদি আরো খোঁজ করা হয়। তো আমাদের কাছে ভাই কি নেই? হ্যাঁ, সে নিজের জন্য নিয়ে নেবে। কোনো সমস্যা নেই। এখানে দোকান আছে যেখানে মানবিক সাহায্য বিক্রি হয়। কোথাও নিয়ে আসে এবং বলে আমরা সব বিক্রি করছি। মানে আমাদের এখানে এমন ব্যবসা আছে, তারা ব্র্যান্ড অনুযায়ী ভাগ করে। যেমন এখানে হেম আছে। হ্যাঁ, আসলে এখানে কোনো বিভাদ নেই। এমন দোকান আছে যেখানে তুমি যেতে পারো। এখানে হ্যাঙ্গারে হিম আছে, পাশে অ্যাডিডাস আছে। কিন্তু তুমি বুঝতে পারছো, নতুন স্বাভাবিক, সেখানে কিছু স্কিম তো ছিলই। সাধারণত যখন তুমি অ্যাডিডাসের দোকানে যাও, আমি এখানে শুধু মজার জন্য দিয়েছিলাম, কিন্তু সেখানে কিছুই ছিল না এবং ধোঁয়া ছিল পাশে। রসিকতা করছি। আপনারা ভুল করছেন বন্ধুরা। আপনাদের বাণিজ্যে আসলে কি হচ্ছে সেটা বুঝতে পারছেন না। এটা তো একটি অস্বীকৃত দেশ। হ্যাঁ, আমরা রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না, কিন্তু এটা সাধারণ জীবনে কিভাবে প্রতিফলিত হয়। ধরো প্রিডনেস্ট্রোভিয়ার কার্ডগুলো, সেগুলো কাজ করে না। আর কি? তো প্রথমত ডকুমেন্টগুলো, মানে প্রিডনেস্ট্রোভিয়ার পাসপোর্ট। এটা সেই পাসপোর্ট যার সাথে তোমাকে কিশিনিউতে যাওয়ার সময় প্রিডনেস্ট্রোভিয়ার দ্বারা স্থাপিত এই সীমান্ত পয়েন্টের মাধ্যমে তোমাকে পার করতে দেবে। সব, আর কিছু নেই। এটা কোথাও স্বীকৃত নয়। আচ্ছা, আমি শুনেছি যে আবখাজিয়ায় যাওয়া যায়। মানে আমাদের তো কোনো সাধারণ সীমান্ত নেই। মানে আবখাজিয়ায় পৌঁছানোর জন্য তোমাকে কিছু সীমান্ত পার করতে হবে, যেখানে অন্য একটি পাসপোর্টের প্রয়োজন হবে যা বিশ্বজুড়ে স্বীকৃত। জাতীয়তা এবং ভাষা নিয়ে কথা বলতে আবার একটু সময়ের জন্য ফিরে যাই। প্রিডনেস্ট্রোভিয়ায় মুখ্য তিরাসপোল মিউজিয়ামের প্রবেশপথে বিজয়ের পতাকা এবং সোভিয়েত পোস্টার। মিউজিয়ামের পরিচালক আল্লা আন্তনোভনা স্থানীয় জনসংখ্যার জাতীয়তা নিয়ে তার পরিবারের উদাহরণ দিয়ে কথা বলছেন। জিজ্ঞাসা করুন আমি কোন জাতীয়। এখানে আমার বাবা মলদাভিয়ান, বুডেসা অঞ্চলের, মা বুডেসা অঞ্চলের ইউক্রেনীয়। দুটি গ্রাম স্কুলের তারা পড়াশোনা করত। শেষে বাবা বেলস্কি ফিজ ম্যাচ শেষ করলেন। হ্যাঁ, তাকে ইউক্রেন থেকে পাঠানো হয়েছিল শিক্ষা উন্নয়নে। আমি রুশিতে বলি লিখি ভাবি।
বিষয়টা হলো প্রিডনেস্ট্রোভিয়ার সংঘাতটি জাতিগত ছিল না। দুইটি অঞ্চলেই একই জাতির মানুষ বাস করে ভিন্ন ভিন্ন অনুপাতে। 90 দশকের শুরুতে মূল বিষয়ে মলদোভায় ভিত ছিল রুমানিয়ার সাথে একীভূত হওয়ার ইচ্ছা এবং রুশ ভাষার নিষেধাজ্ঞা। 30 বছরে কিছুই হয়নি এবং ডনেস্ট্রের উভয় তীরে থাকা মানুষগুলো এটা বুঝতে পারে। তোমার বন্ধুরা কি প্রিডনেস্ট্রোভিয়া থেকে নাকি আত্মীয়? কেউ কেউ তোমাকে মলদোভায় চলে আসার জন্য দোষারোপ করে, যেটা একসময় আমাদের ওপর আক্রমণ করেছিল, এমন কিছু নেই। আসলে আমি তো এমন কথাবার্তা যেমন শত্রুতার মনোভাব আমার চারপাশে কখনো শুনিনি। এখানে কি হতে পারে? কিছু মানুষ কোথাও আছে। যদি তুমি ইন্টারনেটে ঢুকো, অবশ্যই সেখানে কিছু আছে। আমি জানি না এগুলো বট কিনা বা বাস্তব মানুষ। কিছু একটা যা অন্যদিকে হয়তো কিছুটা খারাপ প্রভাবেই ধরে রাখে। কিন্তু আমার চারপাশে কখনো এমন কিছু ছিল না। এমন কথাবার্তার দিকে মানে আমি কখনো মলদোভায়, বিশেষ করে কিশিনেভের বাসিন্দাদের প্রতি কোনো পূর্ব ধারণা রাখিনি, এবং তাই যখন আমি এখানে এসেছি তখন আমার কোন সমস্যা হয়নি। মানে তুমি কখনোই সমস্যার সম্মুখীন হও না। কিছু মানে ভাষার সাথে সম্পর্কিত এমন কিছুই নেই। সব মানুষ একে অপরকে বুঝতে পারে, সংযোগ স্থাপন করে। ভাষার তুমি কি রোমানিয়ান জানো? আমি তাকে ভালো জানি না। আমি রুশভাষী পরিবেশে বড় হয়েছি, তাই এখানে আসার আগে আমি কিছুই জানতাম না। এরপর আমি 1.5 বছর পুরোপুরি রুশভাষী একটি দলের সাথে কাজ করেছিলাম এবং সেখানে রোমানিয়ানও ছিল। আমি কিছু শব্দের একটি ন্যূনতম জ্ঞান ছিল, কিন্তু আমি সত্যি শিখতে চেষ্টা করিনি। এতে আরও যোগ হচ্ছে অলসতা, মানে এটা 100 খুব অলস একজন মানুষ। আর যখন চারপাশে রুশভাষী পরিবেশ থাকে, মস্তিষ্ক বলে মজা কর, কিছুই করো না। এমন কিছু মানুষ আছে যারা খুবই সহনশীল। যদি কিছু বুঝতে না পারো তারা শান্তভাবে রুশে চলে যাবে, এমনকি যারা সব সময় রোমানিয়ানে কথা বলে। আর তারপর জীবনে পরিস্থিতি বদলালো। আমি অন্য একটি কাজে গেলাম যেখানে প্রধানত রোমানিয়ান ভাষাভাষী দল ছিল। আমাকে সত্যি অনুপ্রাণিত করেছে ভাষা শেখা শুরু করা। আমি কোর্সে গিয়েছিলাম এবং মূলত রোমানিয়ান ভাষাভাষী পরিবেশে কিছুটা সময় কাটিয়েছি। এখন আমি প্রায় সবকিছু বুঝতে পারি। যদি কোন একটি শব্দ বুঝতে না পারি, জিজ্ঞাসা করব। আমি ভুলভাবে কথা বলতে পারি, কিন্তু আমি চেষ্টা করি। শুরুর বছরগুলো তুমি জ্ঞান ছাড়াই বাস করছিলে। আসলে হ্যাঁ, নীরবতায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এতে একদম গর্বিত নই, কিন্তু এটাই হয়েছে। হ্যাঁ, মানে আমি বুঝতে পারি যে এটা এক ধরনের বিচ্ছিন্নতা। আমি এখনো মনে করি যে দেশে আছো সেই দেশের ভাষা জানা উচিত, তাহলে অন্তত কিছু পদক্ষেপ নেওয়া উচিত, অন্তত এভাবে। আমরা দুজনেই দেখতে পাচ্ছি কিশিনেভে অনেক মানুষ রোমানিয়ান ভাষা জানে না অথবা খুব খারাপ জানে। বাঁচে তাই না? একদম স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, 100 এবং এখানে অনেক বয়স্ক মানুষ আছে যারা এখানে ব্যবসা করছে। সফল আমি এরকম উদাহরণ শুনেছি। মানে এটা কোনো সমস্যা নয়। না, মানুষ আমরা এমনকি এটা আমাদের পারফরম্যান্স থেকে দেখতে পাচ্ছি। আমরা স্ট্যান্ড আপ করছি, মানে শ্রোতা। তো আমি মনে করি 100 না 90 দ্বিভাষী। বলুন তো, রোমানিয়ান না জেনে, কেবল রাশিয়ান না জেনে চিসিনাউতে কিভাবে বাস করবেন? আসলে ইজি, আমার কোন সমস্যা নেই। আমি একটি রুশভাষী কোম্পানিতে কাজ করি। আমার সব বন্ধু রুশভাষী, প্রায় মানে আমার পরিচিতদের 80 রুশভাষী মানুষ। আমাদের কোম্পানিতে আসলে অনেক প্রিডনেস্ট্রোভিয়ান আছে, খুবই অনেক। তাহলে মানে স্থানীয়দের মধ্যে সম্ভবত 4 স্থানীয়। আমি বলছি মলদোভা থেকে, কিশিনেভ নয়। মানে মলদোভানরা। হ্যাঁ, 1 বছরেরও বেশি সময় ধরে কেউ কখনো আমাকে রুশ ভাষায় কথা বলার জন্য না বলেনি। মানে পাবলিক প্লেসে, যেমন দোকানে, সুপারমার্কেটে, ক্যাফেতে। একবারও এরকম কিছু হয়নি। এমন ঘটনা ঘটেছিল যখন আমি আক্রান্ত হলে ডাক্তার আমার কাছে এসেছি এবং তিনি তার খারাপ রুশের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। চল ভাবি, যার শুধু রোমানিয়ান জানা, তার জীবন তিরাসপোলে কেমন হতে পারে। আচ্ছা, এটা অসম্ভব। মানে তিরাসপোল তো রুশভাষী। আসলে প্রিডনেস্ট্রোভে এটা একটি বহুজাতীয় রাষ্ট্র। আমাদের এখানে অনেক মলদোভান, ইউক্রেনীয়, রুশ, বুলগার আছে, গাগাউজরা, কিন্তু সবাই রুশে কথা বলে, পুরোপুরি সবাই। আপনি খুব কমই এমন একজন মানুষকে দেখবেন যে মলদোভান ভাষায় কথা বলে, শুধু রোমানিয়ান ভাষায়। রুশ ভাষা না বুঝলে কাজ বা পড়াশোনা সম্ভব নয়। এটা আবারও একটি উদাহরণ যা প্রমাণ করে এখানে ভাষা নিয়ে আসলে কোনো সমস্যা নেই। যা আমি গণমাধ্যমে কাজ করি রুশ ভাষায় উপস্থাপক হিসেবে, মানে সকালের শোতে আমি রুশে কথা বলি, আমার সহকর্মীরা সম্প্রচারে সকালের শোতে রোমানিয়ান ভাষায় কথা বলে, সবকিছু স্বাভাবিক। ডনেস্ট্রোভস্কি পাসপোর্ট ডেমের জন্য কেবল কিশিনেভে যাওয়ার জন্য এবং মলদোভান মেয়েদের সামনে এটি দেখানোর জন্যই কাজে লেগেছিল। কাজে যোগদানের সময় যখন আমাকে তখন কাজ করতে ডাকা হয়েছিল,
একটি টেলিভিশন চ্যানেলে, এবং সেখানে হ্যাঁ, তখন আমার জন্য ভোটের পত্র প্রস্তুত ছিল না। আমার কাছে কিছু ডকুমেন্ট আছে, এটা হলো নির্ধারিত পাসপোর্ট। আর আমি ভাবছি নিয়ে যাব না নিয়ে যাব, বুঝতেই পারছেন তো। আপনি ছবি দেখতে নিয়ে আসতে পারেন, মানে এটা স্পষ্ট যে এই ডকুমেন্টটি স্বীকৃত নয়। এখানে মানে কিন্তু অন্য কোথাও নয়। জীবনে কেউ জিজ্ঞাসা করেনি। বাড়িতে পরিস্থিতি নিয়ে কথা হচ্ছিল, তোমার কাছে পাসপোর্ট আছে, দেখাও কেমন। আর সেখানে মলদোভিয়ান কিরিলিকে লেখা, তাই শুধু দেখতে হবে এটা কেমন দেখাচ্ছে। প্রিডনেস্ট্রোভের মানুষ বুঝতে পারে স্থানীয় পাসপোর্ট নিয়ে কোথাও যাওয়া সম্ভব নয়। তারা বিভিন্ন দেশের নাগরিকত্ব নিচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগের মলদোভিয়ান পাসপোর্ট, রাশিয়ান এবং ইউক্রেনীয় পাসপোর্ট সহজেই দেওয়া হয়। যদি আমি আমার পরিবারকেই নিই, আমার চাচাতো ভাই কানাডায় থাকে, আমার বোন ইস্তাম্বুলে থাকে, আমার খালা তিউমেনে থাকে এবং চাচাতো বোনেরা মস্কোতে থাকে, মানে আমাদের সবাইকে চারদিকে ছড়িয়ে দিয়েছে, সবাই চলে গেছে, মানে বেশিরভাগই চলে যাচ্ছে। কিন্তু মূলত অবশ্যই এটা রাশিয়া। কিন্তু এখন বলতে কঠিন আমাদের জন্য কোথায় ভালো। আমাদের প্রিডনেস্ট্রোভের মানুষদের যাদের 4টি পাসপোর্ট আছে তাদের জন্য। তোরও 4টি আছে, তোর 4টি। আমার একজন ইউক্রেনীয় স্ত্রী প্রিডনেস্ট্রোভে জন্মগ্রহণ করেছেন, মলদোভায় কাজ করছে, মাস করছে। এদিকে মানে আমি শুধু রাশিয়ান ভাষায় কথা বলি। জুলিয়া কিশিনেভে চলে যাওয়ার দ্বিধা করছিল। এখন সে প্রায় সপ্তাহান্তে বিশ্রামের জন্য তিরাসপোল যায়। আমার এই শহরটি একদম পছন্দ হয়নি। আমি ভাবছি আমি এখানে কি করব। আমি মলদোভিয়ান ভাষা একদম জানি না, আমি শহরটি জানি না, এখানে আমার পরিচিত কেউ নেই। কিছু হয় না, আমি কিশিনেভে যেতে চাই না, আমাদের পছন্দ করে না। না না, আমি এখানে খুব প্রায়ই আসতাম। প্রথমে আমার কখনোই ছিল না, এই সময়ের মধ্যে কোনো কারণ ছিল না, তাই ভাবা। কারণ এভাবে ভাবা, হ্যাঁ আসলে আমাদের প্রিডনেস্ট্রোভের মানুষ এখানে প্রিডনেস্ট্রোভের মানুষদের পছন্দ করে। আমি লক্ষ্য করি যখন আমি তিরাসপোলে আসি, জীবনযাত্রার রিদম একদম আলাদা। কিশিনেভে সবাই এমনই, দ্রুত টাকা করতে হয়, সেখানে বেশি কাজ করতে হয়। আর তিরাসপোলে আমি একটু আরাম পাই। তুমি কি এমন অনুভব করো? হ্যাঁ অবশ্যই, এটাই তো। এখানে আমার সেখানে কাজ বাড়ি। তিরাসপোলে আমার জন্য যেন একটা মুক্তির স্থান। আমি সেখানে বিশ্রাম নিতে, আরাম করতে যাই। আমি কাজের কথা ভাবছি না, আমি বন্ধুদের সাথে দেখা করি, সিনেমা হলে যাই, সবকিছু করেছি তো বাবা মা। আমি সেখানে পুরোপুরি বিশ্রাম নিতে যাই। আমি সেখানে শান্তি পাই, সেখানে সবকিছু শান্ত, সেখানে নীরব, সেখানে কিছুই নেই, জ্যাম নেই, কাজ নেই, সমস্যা নেই। কাজ নেই, কোনো কাজ নেই কিসে? সাধারণ অর্থে চালু, হ্যাঁ, এবং সরাসরি এবং রূপক অর্থে এবং সাধারণ অর্থে। জীবনের জন্য তুমি বেশি খরচ করো। এটা প্রাথমিক। আমি তিরাসপোলে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করেছি, $700 চমৎকার শর্ত সহ 2 কক্ষের একটি অ্যাপার্টমেন্ট। এখানে আমি 2 কক্ষের একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করি €180 খুব সাধারণ শর্তে। জীবনের খরচ নিয়ে জুলিয়ার সাথে একমত হওয়া কঠিন নয়। সবচেয়ে দারুণ কিশিনেভের হোটেলে এমন দাম কল্পনা করাও অসম্ভব। তবে তিরাসপোলে রাশিয়া হোটেলে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথিরা এবং পশ্চিমা ফুটবলাররা বিশ্রাম নেন, সেখানে বিয়ারের দাম 1-2 রুবল। কিন্তু তিরাসপোলে আড্ডা দিতে জুলিয়া একদমই পছন্দ করে না। কিশিনেভের আড্ডা তিরাসপোলের আড্ডা থেকে কিভাবে আলাদা নিজেই বুঝেছি। আমি একজন আড্ডাবাজ মানুষ নই, আমি আড্ডাবাজ। এখন যদি আমি কিশিনেভে বিশ্রাম নিই, আমি শুধু আরাম অনুভব করি। আমি আমার উপর দৃষ্টি অনুভব করি না কিভাবে টেরেসে বিশ্রাম নাও। তাহলে আমি মেয়েদের দৃষ্টিকোণ থেকে বলছি, হে ভগবান, সে কাদের সঙ্গে এসেছে, কি পড়েছে, কিভাবে নাচছে, দৃষ্টি, লক্ষ্য একটাই, মদ্যপান করা। এমনকি মারামারিও হতে পারে এবং কিছু ঘটনা আরো কঠিন ছিল। কিন্তু এখানে আমি যখন বিশ্রাম নিই, এত সুন্দর মানুষ, এত দারুণ মানুষ, সবাই বুঝছো, সবাই বিশ্রাম নিচ্ছে এবং কেউ ভাবছে না সে কি পড়েছে, তার গ্লাসে কি আছে, সে কি পান করেছে। কেউ লজ্জা পাচ্ছে না, সবাই নাচছে। ওহো, এটা দারুণ, এটা বড় পার্থক্য। এগুলো সব টেরেসে চাপা না, আক্রমণাত্মক অথবা অন্য কিছু। ভ্রমণকারী জাহাজটি আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে, ইউলিয়াল সমালোচনা করেছে। আমি শতহারির বলে আমার 3 বছরের জীবনে একবারও সেখানে যাইনি। ভদকা, চিপস, শুকনো রুপি এবং আমি জানি না, লেপস গ্রিসা। যদিও দিমা প্রিডনেস্ট্রোভের উপর একটি ব্লগ চালায়, সে মঞ্চে খুব কমই এর উপর রসিকতা করে। আমার কাছে
একটা রসিকতা ছিল এটা, একটা কালাম্বুরের উপর ভিত্তি করে। আমি প্রিডনেস্ট্রোভ থেকে এসেছি, তাই আমার জন্য মাফিয়া খেলতে আগ্রহী নয়, কারণ আমার কাছে সব সময় শেরিফ আসে। এটা কোনো রহস্যই নেই, এখানে আমি এই রসিকতাটি বুঝতে পারি, এটা স্বাভাবিক। কিন্তু আমি কিছু স্থানীয় বিষয় নিয়ে লিখিনি উপাদান। হয়তো আরো কারণ হলো, আমি তো গত 1 বছর ধরে বলা যায় মস্কোতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেখানে উপাদান দরকার, এমন কিছু যা সার্বজনীন, বোঝার জন্য সহজ, কোনো রেফারেন্স ছাড়া। মস্কোতে কোথাও শেরিফ কি সেটা খুব একটা বোঝে না, প্রিডনেস্ট্রোভ কি, তারপর আরো। এখানকার মানুষ বিষয়টি বোঝে কারণ তারা ঘনিষ্ঠ। শেরিফ যখন রিয়ালকে হারাল কেমন? তুমি খুশি ছিলে? আমি খুশি ছিলাম, মানে সেখানে আমার পাড়ার সব ছেলেরা জিতেছে, যদিও আফ্রিকান নাও। এই আফ্রিকানরা একই স্কুলে পড়েছি। আমি খুশি ছিলাম, এটা দারুণ ছিল। হ্যাঁ, খুশি হয়েছিলাম। এটাই মজার ব্যাপার। হ্যাঁ, মানে সাধারণ মানুষের মধ্যে কোনো সংঘাত বা বিরোধ নেই, যে কারণে মানে সত্যি ও যেমন শেরিফ, আমাদের ক্লাব সবকিছু এমনই, মানে আনন্দিত। আর শেরিফ রিয়াল একদম আলাদা। এমনকি আমি ফুটবলের থেকে দূরে থাকা বুঝি এটা অস্বাভাবিক পরিস্থিতি। বিশ্বের সব জায়গায় লেখা হয়েছে শেরিফ মলদোভা, এবং তাই ডনেস্ট্রের এই তীরে থাকা মানুষরা এই জয়ের সুবিধা নিয়েছে। কিভাবে হলো? হ্যাঁ, তাতে কারো মধ্যে এটা প্রতিক্রিয়া করেনি, কিছুই। সাধারণ জয়। শেরিফের জন্য গত বছর পুরো বিশ্ব প্রিডনেস্ট্রোভের কথা জানল, যখন তিরাসপোলের ক্লাব দোনেৎস্কের শাখতার এবং মাদ্রিদের রিয়ালের বিরুদ্ধে জিতেছিল, এবং আমরা অতিরিক্ত যাত্রীদের জন্য জরিমানা হওয়ার হুমকি সত্ত্বেও শেরিফের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছেলেদের নিয়ে যাচ্ছি। সবাইকে নমস্কার, আমরা ফুটবলে যাচ্ছি। কিভাবে ভক্তরা শেরিফের জলে গর্বিত হয়। যদিও সেখানে প্রায় কোনো প্রিডনেস্ট্রোভিয়ান নেই, তবুও জুলিয়া তার উৎস নিয়ে গর্বিত, তার নিজের অঞ্চলের সব ত্রুটি সত্ত্বেও। যখন আমি কোথাও যাই, আমি মলদোভিয়ান পাসপোর্ট নিয়ে যাই। যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে, তুমি বলো প্রিডনেস্ট্রোভিয়া থেকে। অনেক জায়গায় জানে এটা কি। অনেক, হ্যাঁ, এমনকি তুরস্কে আমার একটি বোন আছে, কিন্তু মূলত তারা মনে করে এটা রাশিয়া। কিন্তু তুমি বলছো না এটা মলদোভা। আমরা তবুও নিজেদের সুখী মনে করি, আমাদের সবকিছুই যথেষ্ট, যদিও আমাদের কিছু নেই। প্রতিবার যখন আসি আমি অনুভব করি আমি বাড়িতে আছি, আমি নিরাপদ বোধ করছি, আমি স্বাচ্ছন্দ্য বোধ।